বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রভাষক, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কলেজ অনলাইন ক্লাস প্রোগ্রাম অর্থাৎ BMAAC অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা, প্রথমে পাঠ পরিচিতি দিই। এটা হচ্ছে বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, পত্র দ্বিতীয়, অধ্যায় তৃতীয়, তারিখ 1 ফেব্রুয়ারি 2022। শিক্ষণফল। আজকের পাঠ শেষে তোমরা পরিকল্পনা প্রণয়নে ধাপসমূহ এবং পরিকল্পনার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি পরিকল্পনার ধারণা, পরিকল্পনার বৈশিষ্ট্য এবং পরিকল্পনা প্রণয়নের বিবেচ্য বিষয়সমূহ নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি গত ক্লাসটা তোমরা ভালো করে বুঝেছো। তো আমি এই পরিকল্পনা চ্যাপ্টারের এখন এর পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে যে পরিকল্পনার প্রণয়নের ধাপসমূহ এবং পরিকল্পনার প্রকারভেদ। প্রথমে হচ্ছে যে পরিকল্পনা প্রণয়নের ধাপসমূহ, অর্থাৎ একটা পরিকল্পনা প্রণয়ন করতে গেলে বা একটা পরিকল্পনা তৈরি করতে গেলে কি কি করণীয়, অর্থাৎ করণীয় কি, কিভাবে একটা পরিকল্পনা তৈরি করতে হয় বা প্রণয়ন করতে হয়, সেই ধাপসমূহ নিয়ে এখন আমি আলোচনা করব। এটা যেমন বাস্তব জীবনের জন্য প্রয়োজন, তেমন প্রতিষ্ঠান বা অন্যান্য ক্ষেত্রেও পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। পরিকল্পনা হচ্ছে যে একটি চিন্তন মননশীল প্রক্রিয়া, যেটা চিন্তা থেকে আসে। আমি কি করব, কি করতে চাই, কার দ্বারা করতে চাই, কিভাবে করতে চাই, এই সংশ্লিষ্ট বিষয়ে আগাম চিন্তা ভাবনাকেই পরিকল্পনা বলে। তাহলে আমি তোমাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেই বলি যে তোমরা আগামীকালকে কি করবে সেটা আজকে রাতেই যদি নির্ধারণ করে ফেলাও বা নির্ধারণ করতে পারো, তাহলে আগামীকালকের কাজটা তুমি খুব সুন্দরভাবে করতে পারবে। যে আমি সকালে এতটায় উঠবো, আমি এই করব, ওই করব, এভাবে পুরো একটা সেট আপ করে ফেললেই খুব সুন্দরভাবে সেটা সম্পন্ন করা যায়। এটা হলো তোমার একদিনের পরিকল্পনা। আবার যদি কোনো এলাকার সমাজপতি বা সমাজসেবক বা কোনো জনপ্রতিনিধি একটা শিক্ষা প্রতিষ্ঠা করতে চায়, তো এই শিক্ষা প্রতিষ্ঠা করতে হলে যেটা পরিকল্পনা লাগে, বা একজন ব্যবসায়ী সে একটা ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করতে চায়, বা একজন ব্যক্তি একটা ব্যবসা করতে চায়, এই সংশ্লিষ্ট বিষয় আগে থেকে পরিকল্পনা করতে হবে। তো সেই ব্যক্তি জীবন থেকে শুরু করে একটা রাষ্ট্র জীবন পর্যন্ত একটা দেশ পরিচালনার ক্ষেত্রে কিন্তু পরিকল্পনা অপরিহার্য। সুষ্ঠু পরিকল্পনার অভাবে একটা প্রতিষ্ঠান বা একটা ব্যক্তি বা একটা দেশ ভালোভাবে চলতে পারে না, বা একটা ব্যবস্থাপনা ভালোভাবে সফল হতে পারে না। তাই পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। আর সেই পরিকল্পনা তৈরি করতে গেলে বা প্রণয়ন করতে গেলে যে বিবেচ্য যে ধাপগুলা, সেই ধাপগুলো নিয়ে এখন আমি আলোচনা করব। তো প্রথম ধাপ হচ্ছে পরিকল্পনা প্রণয়নের প্রথম ধাপ হচ্ছে ভবিষ্যৎ। 1 নাম্বার হচ্ছে ভবিষ্যৎ সুযোগ এবং প্রতিবন্ধকতা। সম্পর্কে
সচেতনতা, সচেতনতা অর্থাৎ ভবিষ্যৎ সুযোগ এবং একটা প্রতিষ্ঠান থেকে যখন পরিকল্পনা প্রণয়ন করা হবে তখন ভবিষ্যৎ সুযোগ এর ভবিষ্যৎ প্রতিষ্ঠানের বাইরে এবং ভিতরে যে বিভিন্ন সুযোগ সুবিধা আছে এবং অর্থাৎ ভিতরে যে সুযোগ সুবিধা আছে এবং বাইরের যে সুযোগ সুবিধা আছে সেই সম্পর্কে আগে সচেতনতা হতে হয়। এক্ষেত্রে পরিকল্পনার ক্ষেত্রে সোয়াট নামের একটা ম্যানেজমেন্ট সোয়াট নামের একটা কোটেশন আছে, সেটা হচ্ছে যে SWOT। সোয়াট হচ্ছে যে সোয়াট সম্পর্কে সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে এসটা হচ্ছে স্ট্রেংথ, এস হচ্ছে STRENGHT স্ট্রেংথ মানে শক্তি, ডব্লিউ হচ্ছে যে কি তাহলে উইকনেস, ওতে হচ্ছে অপরচুনিটিস, অপরচুনিটিস, আর টিটি হচ্ছে থ্রেট, THREATS থ্রেটস মানে ভীতি বা হুমকি। তো এই পরিকল্পনা প্রণয়নের প্রথম যেটা ধাপ হচ্ছে যে ভবিষ্যৎ সুযোগ এবং প্রতিবন্ধকতা সম্পর্কে সচেতন থাকতে হবে। সেক্ষেত্রে সোয়াটটা অ্যাপ্লাই করা হয়, সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানের ভিতরে এবং বাইরে, সেটা হচ্ছে শক্তি স্ট্রেংথ শক্তি, উইকনেস দুর্বলতা, তারপরে অপরচুনিটি সুযোগ এবং আর আছে থ্রেট মানে ভীতি বা হুমকি, এইগুলা বিবেচনা করতে হয়। তারপরে 2 নম্বর নিয়ে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ। লক্ষ্য পরিকল্পনার অভিপ্রেত ফল বা ইচ্ছাকেই লক্ষ্য বলা হয়। লক্ষ্য একটা পরিকল্পনা বা যে কোনো কাজের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, লক্ষ্যকে কেন্দ্র করেই আগানো হয়। যেমন শিক্ষার্থীরা তোমরা ফুটবল খেলা দেখে থাকো বা ক্রিকেট, ফুটবলের কথা বলি, ফুটবলে কিন্তু লক্ষ্য থাকে, গোল। প্রতিপক্ষের প্লেয়াররা ওই গোলের দিকেই সবসময় তাদের খেয়াল থাকে যে কিভাবে ওই লক্ষ্যে বা ওই গোলে বল ঢুকানো যায়। তেমন ক্রিকেটে কি স্টাম্প, 3টা স্টাম্পের দিকে কিন্তু লক্ষ্য থাকে। ওই 3টা স্টাম্প যারা বল করে বা ফিল্ডিং করে তারা ওই স্টাম্পকে কেন্দ্র করে তারা কিন্তু আগায় যে কিভাবে তারা ওই স্টাম্পে লাগাবে। তো এটা হচ্ছে যে এটা লক্ষ্য, তার মানে পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলা হয়। আর একটা আছে উদ্দেশ্য। উদ্দেশ্য আছে যে লক্ষ্য অর্জনের ধাপ সমূহ, এই লক্ষ্য অর্জন করা হবে এর ধাপ সমূহকে উদ্দেশ্য বলা হয়। তাহলে ফুটবলের ক্ষেত্রে যদি বলি যে লক্ষ্য অর্জনের উদ্দেশ্যটা কি, সেই ধাপটা কি? লক্ষ্য অর্জনের ধাপটা হচ্ছে যে সেট আপ করা, কেউ ডিফেন্সে খেলবে, কেউ মিডফিল্ডে খেলবে, কেউ ফরওয়ার্ডে খেলবে, এটা হচ্ছে ধাপ। এই ধাপে ধাপে সে কিন্তু ওই লক্ষ্যে পৌঁছায় যাবে। তাহলে হচ্ছে যে পরিকল্পনার সাথে লক্ষ্য এবং উদ্দেশ্য ওতপ্রোতভাবে জড়িত। এই লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবসম্মত, সুস্পষ্ট এবং বৈধ হতে হবে। তারপরে 3 নাম্বার হচ্ছে যে এই সংক্রান্ত বিষয় তখন কি করবো, যে লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের জন্য আমি কি করব, সেটা হচ্ছে যে উপাত্ত ও তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ। এক্ষেত্রে আমি লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করা হলো, এই লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করার পরে এই সম্পর্কে উপাত্ত
উপাত্ত এবং তথ্য সংগ্রহ করতে হবে এবং বিশ্লেষণ করতে হবে। আমি আবার সে ফুটবল খেলাতেই যাই, তাহলে কি ওই লক্ষ্যে পৌঁছাতে হলে তখন কি করতে হবে, আমার ওই আমার বিপক্ষ অর্থাৎ প্রতিপক্ষ যে দল আছে সেই দল সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে এবং বিশ্লেষণ করতে হবে। শিক্ষার্থীরা, তোমরা এই তথ্য এবং উপাত্ত বিষয়ে আইসিটি সাবজেক্টে তোমরা জেনে থাকবে। সেটা হচ্ছে যে উপাত্ত হচ্ছে যে একটা সামগ্রিক একটা ফল। যে মনে করে যে একটা দেশের জনসংখ্যা, সে আমাদের দেশের জনসংখ্যা 18 কোটি। এই 18 কোটি একটা হচ্ছে যে উপাত্ত। উপাত্ত হচ্ছে গোছালো হয় না, অগোছালো। আর হচ্ছে যে তথ্য হচ্ছে যে কি ওই 18 কোটি জনগণের মধ্যে কতজন পুরুষ আছে এবং কতজন মহিলা এবং কতজন তৃতীয় লিঙ্গ আছে, এটা হচ্ছে যে এটাকে তথ্য বলা হয়। তো এই উপাত্ত, প্রথমে উপাত্ত এবং তারপর সে উপাত্তকে সন্নিবেশিত করে সাজানোকে তথ্য বলা হয়। এই তথ্য সংগ্রহ করে এবং এই তথ্যকে বিশ্লেষণ করতে হবে। এটা হচ্ছে যে পরিকল্পনার প্রণয়নের তৃতীয় ধাপ। তারপর চতুর্থ ধাপে আসি, পরিকল্পনার আঙিনা নির্ধারণ। পরিকল্পনা হচ্ছে যে আঙিনা নির্ধারণ, অর্থাৎ পরিকল্পনার আমার আঙিনা। আঙিনার সংজ্ঞা হচ্ছে যে পরিকল্পনার সম্ভাব্য ক্ষেত্র। পরিকল্পনার সম্ভাব্য ক্ষেত্র বা প্রেক্ষাপটকেই আঙিনা বলা হয়। অর্থাৎ যে অবস্থার মধ্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, যে অবস্থার মধ্য দিয়ে ভবিষ্যতে পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে, সেগুলো পূর্বানুমানের ভিত্তিতে নির্ধারণ করাকে পরিকল্পনার আঙিনা বলা হয়। তো যেমন হচ্ছে যে আমাদের যদি একটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয়, তাহলে সেই ক্রয় বা আমার একটা উৎপাদন নির্ভর একটা প্রতিষ্ঠান, সেই উৎপাদন নির্ভর প্রতিষ্ঠানে আছে যে ক্রেতা কারা আছে, বিক্রেতা কারা আছে, তার ভোক্তা কারা আছে এবং প্রতিযোগী কারা আছে, এই সংক্রান্ত এটাকে যেমন আঙিনা বলা হয়। আবার আমি যদি বলি যে একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করব, তো শিক্ষা প্রতিষ্ঠা করব, সেক্ষেত্রে কি করব, যে শিক্ষা প্রতিষ্ঠানটা কোন জায়গায় করব এবং তার আশপাশে কত কিলোমিটার দূরে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের এই অঞ্চল থেকে কেমন পরিমাণে শিক্ষার্থী পাওয়া যাবে, এই সংশ্লিষ্ট যেই জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হবে এটাকে আঙিনা বলা হয়। এরপরে 5 নাম্বার, বিকল্প পরিকল্পনা নির্ধারণ। বিকল্প কার্য পদ্ধতি উন্নয়ন। বিকল্প পাঁচ নাম্বার ধাপে আসছে বিকল্প কার্য পদ্ধতির উন্নয়ন। এক্ষেত্রে পরিকল্পনা প্রণয়নের আগে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন উপায় প্রস্তুত এবং নির্ধারণ করাকে বিকল্প কার্য পদ্ধতির উন্নয়ন বলে। এই বিকল্প অর্থাৎ আমরা যখন পরিকল্পনা করার ক্ষেত্রে যে কার্য পদ্ধতি আছে, এই কার্য পদ্ধতির উন্নয়ন করা। তারপরে 6 নাম্বার হচ্ছে বিকল্প কার্য পদ্ধতির মূল্যায়ন। পরিকল্পনা প্রণয়ন করতে গিয়ে যে বিকল্প কার্য পদ্ধতি যে উন্নয়ন করা হয়, এই উন্নয়ন করার পরে
মানে একটা পরিকল্পনা করতে বিভিন্ন কার্যের পদ্ধতি থাকে, যে কার্য যে পদ্ধতি তার কয়েকটা নিতে হয়, কয়েকটা নেওয়ার পরে একটা সিলেক্ট করতে হয়। তার মধ্যে আসছে কি 6 নম্বর যে বিকল্প কার্য পদ্ধতির মূল্যায়ন করতে হবে, যে বিকল্প যে কার্য পদ্ধতি করা হইলো তার মূল্যায়নটা কি, সেটা কিভাবে সম্ভব, তার বাস্তবতা আছে কি, এই ক্ষেত্রে এটা নির্ধারণ করা হয়। তারপরে 7 নম্বর হচ্ছে বিকল্প কার্য পদ্ধতির গ্রহণ। সর্বোত্তম, এক্ষেত্রে আসবে কি সর্বোত্তম বিকল্প কার্য পদ্ধতি গ্রহণ। এক্ষেত্রে যে কার্য পদ্ধতিটা মানে যেটা সর্বোত্তম হবে, যে কার্য পদ্ধতিটা সর্বোত্তম হবে সেই সর্বোত্তম কার্য পদ্ধতি এক্ষেত্রে গ্রহণ করতে হয়। সর্বোত্তম কার্য পদ্ধতি গ্রহণ, সর্বোত্তম কার্য পদ্ধতিটা এই ক্ষেত্রে গ্রহণ করা হয়। এরপরে 8 নম্বরে আসে সহায়ক পরিকল্পনা গ্রহণ। একটা পরিকল্পনা সিলেকশন হওয়ার পরে, যে একটা পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে যে কার্য পদ্ধতি, সেই কার্য পদ্ধতি সিলেকশন করার পরে আরেকটা সাবসিডিয়ারি একটা আছে যে কার্য পদ্ধতি, একটা সাবসিডিয়ারি একটা পরিকল্পনা প্রণয়ন করা হয়, সহায়ক, যে এটা যদি কাজে না লাগে সেইটা তখন কাজে লাগাইতে হয়। এক্ষেত্রে সহায়ক পরিকল্পনা প্রণয়ন করা হয়, গ্রহণ করা হয়। 9 নাম্বার বাজেট। শিক্ষার্থীরা, বাজেট হচ্ছে যে পরিকল্পনার সংখ্যাত্মক, এক্ষেত্রে পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে পরিকল্পনা যে অবস্থার মধ্যে যাবে তার হচ্ছে যে তার আর্থিক খরচ, তার আর্থিক উৎস কোন উৎস থেকে, যে একটা আর্থিক প্রতিষ্ঠান যদি হয় কোন উৎস থেকে তার টাকা আসবে এবং কোথায় কোথায় সেটা বিনিয়োগ করা হবে, এই সংক্রান্ত একটা সংখ্যাত্মক প্রকাশকে বাজেট বলা হয়। তারপরে 9 নাম্বার, এই 10 নাম্বার হচ্ছে যে পরীক্ষামূলক, 10 নম্বর হচ্ছে পরীক্ষামূলক প্রয়োগ ও মূল্যায়ন। পরীক্ষামূলক প্রয়োগ ও মূল্যায়ন। এক্ষেত্রে 10 নম্বর শেষ ধাপে এসে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তার একটা পরীক্ষামূলক প্রয়োগ করা হয়, অর্থাৎ ট্রায়াল দেওয়া হয়, দিয়ে তারপরে তার একটা মূল্যায়ন করা হয়। যদি পরীক্ষা মূল্যায়নে দেখা যায় যে এই পরিকল্পনাটা ফলপ্রসূ হচ্ছে না, সেক্ষেত্রে আর একটা বিকল্প যে কার্য পদ্ধতি আছে সেটা আবার গ্রহণ করা হয়। তো শিক্ষার্থীরা, এটা হচ্ছে যে পরিকল্পনা প্রণয়নের ধাপসমূহ। তো সেক্ষেত্রে প্রথমে আসছে কি ভবিষ্যৎ সুযোগ এবং প্রতিবন্ধকতা সম্পর্কে সচেতনতা, লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ, উপাত্ত তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ, পরিকল্পনার আঙিনা নির্ধারণ, বিকল্প কার্যপদ্ধতির উন্নয়ন, বিকল্প কার্যপদ্ধতির মূল্যায়ন, সর্বোত্তম কার্যপদ্ধতি গ্রহণ, সহায়ক পরিকল্পনা গ্রহণ, বাজেট, তারপরে পরীক্ষামূলক প্রয়োগ ও মূল্যায়ন। তো এইভাবেই একটা পরিকল্পনা প্রণয়ন করা হয়। এরপরে পরিকল্পনার প্রকারভেদ। শিক্ষার্থীরা, পরিকল্পনা হচ্ছে যে 6 প্রকার।
6 প্রকার ভেদ আছে। তো এখন আমি আজকে এই 6 প্রকার ভেদের মধ্যে 2 প্রকার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে প্রকৃতি ভিত্তিক পরিকল্পনা আর সময় ভিত্তিক পরিকল্পনা। একটা আছে কি প্রকৃতি ভিত্তিক আরেকটা হচ্ছে যে এই প্রকৃতি ভিত্তিক, তারপরে আরেকটা হচ্ছে সময় ভিত্তিক নিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে যে প্রকৃতি অর্থাৎ পরিকল্পনা মানে প্রকৃতি, এই প্রকৃতিটা কেমন আসে সেই প্রকৃতি ভিত্তিক পরিকল্পনার মধ্যে 1 নম্বর আসে লক্ষ্য, তারপরে স্থায়ী পরিকল্পনা, একাত্মক পরিকল্পনা, আর একাত্মক পরিকল্পনা আর হচ্ছে যে আরেকটা হচ্ছে ঘটনা সাপেক্ষ পরিকল্পনা। এটা হচ্ছে যে প্রকৃতি ভিত্তিক পরিকল্পনার 4টা ধরন। তো প্রথমে লক্ষ্য তো বললাম যে পরিকল্পনার অভিপ্রায় বা ইচ্ছাকেই লক্ষ্য বলা হয়। এটা হচ্ছে লক্ষ্য সুনির্দিষ্ট, বাস্তবসম্মত এবং বৈধ হতে হয় লক্ষ্য। আরেকটা এরপরে আসছে যে কি স্থায়ী পরিকল্পনা। স্থায়ী পরিকল্পনা কাছে কি শিক্ষার্থীরা পরীক্ষার প্রশ্নে সাধারণত তোমাদের 2 রকম পরিকল্পনার যে সংজ্ঞা বা বিভিন্ন এগুলা থেকে আসছে। এটা হচ্ছে যে একটা স্থায়ী পরিকল্পনা, একটা একাত্মক পরিকল্পনা। বলতে পারে স্থায়ী পরিকল্পনা কাকে বলে এবং একাত্মক পরিকল্পনা কাকে বলে, বা তোমাদের যে উদ্দীপক আছে সেই উদ্দীপক এই ক্ষেত্রে বেশি কোশ্চেন আসে। তো সেই স্থায়ী পরিকল্পনা হচ্ছে যে পরিকল্পনা একবার গ্রহণ করার পরে বারবার ব্যবহৃত হয়, এটাকে স্থায়ী পরিকল্পনা বলে। আর একটা আছে কি একাত্মক পরিকল্পনা। এরপরে স্থায়ী পরিকল্পনার মধ্যে কি আছে নীতি আছে, পদ্ধতি আছে, তারপরে আছে যে কার্যপ্রণালী আছে, কৌশল, এগুলো আছে যে তাহলে স্থায়ী পরিকল্পনার উদাহরণ। নীতি, কৌশল, কার্য পদ্ধতি, বিধি, এগুলো আছে যে স্থায়ী পরিকল্পনার উদাহরণ। যেমন নীতি বা আইন, নীতি কিন্তু বা একটা দেশের সংবিধান, এটা কিন্তু স্থায়ী পরিকল্পনা। এই সংবিধান, আমাদের দেশের সংবিধান, সেই 1972 সালে যেই সংবিধান তৈরি করা হয়েছে সেটা অদ্যাবধি কিন্তু আছে। এর মধ্যে হয়তো বা ঘটনার সাপেক্ষে বা কোনো সময় বা কোনো কিছু চেঞ্জ করার জন্য হালকা পাতলা কিছু চেঞ্জ আছে। তো এগুলো হচ্ছে যে স্থায়ী পরিকল্পনা। তারপরে আসছে কি একাত্মক পরিকল্পনা, যে পরিকল্পনা একবার ব্যবহৃত হয়ে আর ব্যবহৃত হয় না, তাকে বলা হয় একাত্মক পরিকল্পনা। যেমন বাজেট, একটা বাজেট 1 বছরের জন্য করা হয়। তারপরে হচ্ছে যে একটা প্রকল্প, একটা প্রকল্প 1 বছর, 2 বছর, 3 বছর বা 5 বছর মেয়াদি হয়ে সেটা আর ব্যবহৃত হয় না। যেমন একটা ব্রিজ নির্মাণ করতে গেলে একটা প্রকল্প লাগে, পদ্মা ব্রিজ হচ্ছে একটা প্রকল্প, এই প্রকল্প একটা মেয়াদ আছে। এগুলো হচ্ছে যে একবার ব্যবহৃত হয়ে আর ব্যবহৃত হয় না। তাহলে যে পরিকল্পনা একবার ব্যবহৃত হয়ে আর ব্যবহৃত হয় না তাকে একাত্মক পরিকল্পনা বলে, আর যে পরিকল্পনা বারবার ব্যবহৃত হয় তাকে স্থায়ী পরিকল্পনা বলে। আর আছে কি ঘটনা সাপেক্ষ পরিকল্পনা। যেমন এই যে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস, এটা কিন্তু ঘটনা সাপেক্ষ। আমাদের বাজেটে কিন্তু এটা ছিল না, কিন্তু হুট করেই কি হলো 2020 সালে এই করোনা ভাইরাস চলে আসলো। তখন এই করোনা ভাইরাস রোধ করার জন্য বা এ থেকে বাঁচার জন্য ওই বাজেট থেকে কিন্তু কিছু টাকা পয়সা এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে বা অন্যান্য ক্ষেত্রে দেওয়া হয়েছে। এগুলো আছে যে কি
এই এবং একটা প্ল্যান করতে হয়েছে। এগুলো হচ্ছে যে কি ঘটনা সাপেক্ষ পরিকল্পনা। কোনো ঘটনার উদ্ভূত কোনো ঘটনা তৈরি হলে সেই বিষয়ে যে পরিকল্পনা নেওয়া হয় সেটাকে ঘটনা সাপেক্ষ পরিকল্পনা বলে। তো শিক্ষার্থীরা এটা হচ্ছে যে এই যে প্রকৃতি ভিত্তিক পরিকল্পনার 4টা উদাহরণ। এখন আমি 2 নম্বরে আসবো সময় ভিত্তিক পরিকল্পনা। এবার আসছে কি সময় ভিত্তিক। সময় ভিত্তিকের মধ্যে কি আসছে সেটা হচ্ছে যে সময় ভিত্তিকের মধ্যে 3টা থাকে। একটা হচ্ছে দীর্ঘমেয়াদী, দীর্ঘমেয়াদী, আর একটা হচ্ছে যে মধ্যমেয়াদী, মধ্যমেয়াদী, আর একটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী, আর আছে স্বল্পমেয়াদী। স্বল্পমেয়াদী পরিকল্পনা। সময় ভিত্তিক পরিকল্পনা 3 প্রকার। তাহলে যদি বলে যে প্রকৃতি ভিত্তিক পরিকল্পনা কয় প্রকার? 4 প্রকার। লক্ষ্য স্থায়ী পরিকল্পনা, একাত্মক পরিকল্পনা, ঘটনা সাপেক্ষে পরিকল্পনা। আর সময় ভিত্তিক পরিকল্পনা 3 প্রকার। একটা হচ্ছে দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী, আর হচ্ছে যে স্বল্পমেয়াদী। তো দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা 5 বছরের অধিক, 5 বছর বা তার অধিক হয়। তাহলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে কি 5 বছর বা তার অধিক। এটাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলে। মধ্যমেয়াদী হচ্ছে কি, তাহলে মধ্যমেয়াদী হচ্ছে যে 1 বছর থেকে 1 বছর থেকে 5 বছর পর্যন্ত, এটাকে মধ্যমেয়াদী পরিকল্পনা বলে। আর স্বল্পমেয়াদী হচ্ছে যে 1 বছরের কম, কম সময়কে স্বল্পমেয়াদী পরিকল্পনা বলে। তো শিক্ষার্থীরা এই পর্যন্তই আজকের ক্লাস। আজকে পরিকল্পনা প্রণয়নের ধাপ সমূহ তোমরা জানতে পারলে এবং পরিকল্পনার প্রকারভেদ, যে 6 প্রকার প্রকারভেদ আছে, এই 6 প্রকার প্রকারভেদের মধ্যে আমি 2 প্রকার নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমি আরও 4 প্রকার নিয়ে আলোচনা করব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।